জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে এনসিপি। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। নিষেধাজ্ঞার পরও বিদেশ সফর, এবার উদ্ভাবন শিখতে মালয়েশিয়া যাচ্ছেন হাইটেক পার্কের 5 কর্মকর্তা। জানেন না পরিচালক, যৌক্তিকতা নিয়ে উল্টো সাফাই সচিবের। এবং শাহজালালে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ফাঁকে ভল্ট ভেঙে অস্ত্র চুরি, গায়েবের তথ্য লুকিয়ে থানায় জিডি বিমানের। সমন্বয়হীনতাকে দোষেন আমদানিকারকরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ দেশে যত সংকট সব তাদের তৈরি করা নাটক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরার আশা করছে জনগণ। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। ধর্মের নামের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও জানান তারা। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিলে ঠাকুরগাঁও সদরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর নিজ আসনে বিএনপি মহাসচিবের গণসংযোগ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। রোববার একাধিক কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিলারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, পিআর ও সংস্কারের দাবি তুলে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিছু দল। সংস্কার, তারপর কি পিআর, বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে বাধ্য করা সরকারকে দিবা হবে। কেন? সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায়, দেখা যাবে যে ভোটের মধ্যে নাই, কোন কেন্দ্রে বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এর আগে দুপুরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এরা নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করেন। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে রাজনীতিতে বিশ্বাস করে না তাদের দল। যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শ বিশ্বাস করে না। জামাতি হলো একমাত্র দল ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তফসিলের আগে নির্বাচনী মোডে বিএনপি। মনোনয়ন প্রায় চূড়ান্ত, সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে দলটির ক্ষমতার পথে বড় বড় চ্যালেঞ্জ। দলটির নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা ও গত এক বছরে কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ড চিন্তার কারণ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জামাতকে মোকাবিলায় হবে চ্যালেঞ্জ। নীতি নির্ধারকরা বলছেন, চ্যালেঞ্জগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে, ঠিক হচ্ছে কৌশলও। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন।
অলিগলি, রাজপথ, নেতাকর্মীদের মিছিল, মিটিং আর শোডাউনে নির্বাচনী উত্তাপ। রঙিন পোস্টার আর ফেস্টুনের বর্ণাঢ্য প্রচারণা দেখে তা বোঝার উপায় নেই তফসিলের বাকি এখনো প্রায় 1 মাস। তবে রাজনৈতিক দল ও সরকারের মাঝে দূরত্ব কমার কোনো লক্ষণ নেই। এর মাঝেই হঠাৎ করে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলটির কৌশল কি তা এখনও স্পষ্ট নয়। প্রায় 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর যখন সামনে ক্ষমতার হাতছানি দেখছে, তখন বিভাজন তুঙ্গে মিত্রদের মাঝে। অভ্যন্তরীণ শৃঙ্খলাও নিম্নমুখী, ফলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ জিতে আসার জন্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হলো এখন আমি মনে করি জামাত একটা দীর্ঘ হোমওয়ার্ক করেছে। তারা তৃণমূলে অনেকদিন কাজ করেছে, কারণ এটার একটা রিওয়ার্ড তারা পাবে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত। এখন গুছিয়ে আনার পালা। দলীয় শৃঙ্খলা, জোট কৌশল এবং মাঠের ঐক্য অটুট রাখতে মরিয়া দলটি। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে ক্ষমতার এই পথে দলটিকে লড়তে হচ্ছে নিজের ভেতরকার অনিশ্চয়তার সঙ্গেও। দলটির ঘোষিত 237 আসনে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতার। তাদের বেশিরভাগই কথা বলতে নারাজ। তবে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সতর্ক প্রতিক্রিয়া জানালেন। ক্ষোভের সঙ্গে বললেন, তার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার গৃহবধূর তকমায় আটকে গেছে। এরশাদ বিরোধী আন্দোলন আর এই হাসিনার 15 বছর আমি কি করিনি বলেন? আমি মার খাইছি, আমি রং পানি খাইছি, আমি কি রিমান্ডে নিয়ে গেছে, আমাকে জেলখানায় রাখছে, 80টা মামলার আসামি করছে। তারপরে 7 খণ্ড রামানপুরের সীতারামের মাসি, আমি এখন হারুনের বউ। এই সংকট আরও ঘনীভূত হবে জোট সঙ্গীদের জন্য রাখা আসনগুলোয়। ঢাকা 18-য় বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিল SM জাহাঙ্গীর। মনোনয়নের পর বাড়ির সামনে শুনশান নীরবতা, কর্মী সমর্থকদের চেহারায় স্পষ্ট তাদের মনের অবস্থা। জাহাঙ্গীরের মতে আরপিওর নতুন সংশোধনে জোটের নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জোটের রাজনীতিতে এটা একটা এইবার বিশেষ করে চ্যালেঞ্জ হবে, এটা ঠিক। ব্যক্তি দেখে না, ধানের শীষ দেখে। তাই এইবারও এখানে যেহেতু হোল্ড রেখেছে, এটা তো একসময় হোল্ড উড্ডু করবে এবং একজনকে নির্ধারিত করবে। ইতিমধ্যে মনোনয়ন নিয়ে কোনো স্থানে দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। এমনকি প্রতিপক্ষের হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দলটির নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে আলাপে মোটা দাগে 5টি চ্যালেঞ্জের কথা উঠে আসে। জনগণ ভোট দিবে দেশের। এসবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাভাবিকভাবে যারা এত বছর যাবৎ ত্যাগ তিতিক্ষা করে এই দলের জন্য কাজ করেছে, তারা তো অসন্তুষ্ট হবেই। আমরা যাদেরকে মনোনয়ন দিতে পারিনি তাদেরকে উপযুক্ত সম্মান এবং সুযোগ দেব। তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ে গেছেন নমিনেশন থেকে। হয়তো তাদের বিষয়েও তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসন ভিত্তিক সমঝোতা হবে নাকি জোট হবে। এই বিশ্লেষক মনে করেন 5 আগস্ট থেকে এমন অসম্ভব সব ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত রাজনীতির গতিপথকে প্রভাবিত করছে। বিএনপিকে এই অসম্ভব চিন্তা মাথায় রেখেই নির্বাচনী কৌশল ঠিক করতে হবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, সংস্কারে বাধা তৈরি হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে সংকট তৈরি হতে পারে। সংস্কার না হলে উপদেষ্টা পরিষদকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। সংবিধানে গণভোট নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার করতে না পারলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা তৈরি করলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে তৈরি হবে ধোঁয়াশা। রাজনৈতিক দলগুলোর দিকে
সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। বেঁধে দেওয়া সময় শেষের দিকে হলেও সরকার দায়িত্ব ভুলতে বসেছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর। রোববার সকালে রাজশাহীতে কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতা দলের নেতা তারেক রহমান। পরে সালাউদ্দিন আহমদ জানান, সোমবার দল নিবন্ধন চেয়ে আপিল করবে আমজনতা দল। এদিকে ইসি জানিয়েছে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, আর ঝুঁকি বিবেচনায় মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা বাহিনী। নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন ফটকে অনশনে বসেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার রাত 8:30টার দিকে তার সাথে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভাঙে তারেক। শারীরিক অবস্থা খারাপ হয়, তখনই তাকে হাসপাতালে পাঠানো হয়। সালাউদ্দিন আহমদ জানান, নিবন্ধন পেতে সোমবার নির্বাচন কমিশনে আপিল করবে আমজনতা দল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আইনগতভাবে আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তবে আপিল করলে পুনর্বিবেচনা করে দেখা হবে। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। ঝুঁকি মূল্যায়ন করে নির্বাচনী এলাকাতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে 13 নভেম্বর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন নিয়ে বাইরে উত্তাপ থাকলেও বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টি দেখবে প্রশাসন। এদিকে গুম খুনের আলাদা 3 মামলা থেকে নিজেকে সরিয়ে নেন এক আইনজীবী। সামরিক কর্মকর্তাদের পক্ষে নতুন করে যুক্ত হয়েছেন 5 আইনজীবী। 13 নভেম্বর ঠিক হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন। দিনটিকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ছক কষছে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার মামলা ঘিরে বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই, প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এদিন গুম খুনের আলাদা 3 মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তার আইনজীবী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এক আইনজীবী। নতুন করে 7 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা জমা দেন 5 আইনজীবী। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। 7 জনের পক্ষে ওকালতনামা দিয়েছি যারা র্যাবে কর্মরত ছিলেন। চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত 24 জনের সাক্ষ্য সম্পন্ন হলো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের ই ডাকছে শাটডাউন ডাকছে, কোনো আশঙ্কা নেই। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ এর প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের ওপর জোর দেয় বিএনপি। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইএমএফ এর ঋণের ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে আইএমএফ। আমরা একটু দেখতে হবে, একটা রাজনৈতিক সরকার এসে কতটুকুটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 20 নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে 7 লাখ টন ধান চাল কিনবে সরকার। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো, ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই, 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আমরা আমদানি অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে 2800 আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এস আলমের বিরুদ্ধে। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 67 জনকে আসামি করেছে সংস্থাটি। গণঅভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 2017 সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। দুদক বলছে 134টি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। আত্মসাৎ ও পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ 67 জনের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন
ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের নামে প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগ। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সিআইডি। 2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখাও। মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধানের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, এর মাধ্যমে সেখানে $97 মিলিয়ন লন্ডারিং করা হয়েছিল। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সকল আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আইনের নিয়ম অনুসরণে এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এ মামলায় গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগ বিধির সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন। অভিযোগ করে বলেন, 4 বছর মেয়াদী ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। টেকনিক্যাল পদে নিয়োগ পাচ্ছে সাধারণ শিক্ষা সনদধারীরা। দুপুরে মিছিল নিয়ে সরাইল, নাসিরনগর, লাখাই সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর আন্দোলন প্রত্যাহার করে তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফাঁকেই ঘটেছে অস্ত্র চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা। ভল্ট ভেঙে অস্ত্র গায়েব করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় শুধু সাধারণ ডায়েরি করে দায় সেরেছে। উল্টো অস্ত্র লুটের ঘটনায় তথ্য আড়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাস্টমস অব বেবিচক মেতে আছে চোর পুলিশ খেলায়। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় বিশেষ নিরাপত্তা কক্ষ সিলগালা করা হলেও কিভাবে অস্ত্র গায়েব হলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়দুল ইসলাম শুভ। ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। ওইখানে মূল্যবান গুডস যা ছিল সেগুলো না নিয়ে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে কেন হবে? তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। এখানে আগুন লাগেনি 100%। আমি আগে আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার 10 দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে উল্লেখ করা হয় 1 নম্বর ওয়্যার হাউসের স্ট্রং ভোল্টের তালা ভাঙা হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভোল্টটি সিলগালা করা হয়। 28 অক্টোবর সকালে সেই ভোল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায়। জিডি দায়েরের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভোল্টে থাকা অস্ত্র হস্তান্তর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালা ভাঙার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়েরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি? তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন? আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিখোঁজের বিষয় উল্লেখ করেনি। অনুসন্ধান বলছে 2020 থেকে 2023 সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল ঘেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান, যেখানে ছিল একটি শটগান, কয়েকটি পিস্তল, রাইফেল এবং বুলেট। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি। তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি, প্রতিদিনই কথা হচ্ছে। তারা শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। যারা নিছে তারা কাস্টমসের লোকও জড়িত, বিমানের লোকও জড়িত। একই রকম ভোগান্তিতে পড়েছেন আরও একটি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ইমরান আর্মস বাইতুল মোকাররমের দোতলায়, এই উত্তর সাইডে। ওইখানে আগুন লাগেনি 100%। আমি আগে
আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভোল্টে। 24 অক্টোবর যে ভোল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই 25 অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভোল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে। অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভোল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে। আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা এবং কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রম দেওয়া হয়েছে, যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর এর দায় চাপাতে দেখা যায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আর এই দায় চাপানোর খেলায় ঘটে যায় বিমানবন্দরে সুরক্ষিত ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো নজিরবিহীন ঘটনা। এত বড় দুটি ঘটনার পরও সমন্বয় না করে উল্টো চলছে দায় চাপানোর প্রতিযোগিতা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। হত্যার বিচার চেয়ে 3.5 বছর ধরে আদালত ও পুলিশের দ্বারে ধর্ণা দিচ্ছেন এক বৃদ্ধা মা। আসামি গ্রেফতার তো দূরে থাক, উল্টো মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছেন আসামিরা। বিচার না পেলে আত্মাহুতির হুমকি অসহায় মায়ের। চট্টগ্রামের বাকলিয়ায় 2022 সালে ইমরানকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে বন্ধুরা। এদিকে নতুন করে দায়িত্ব পেয়ে মামলার তদন্তে নেমেছে সিআইডি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ছেলের ছবি হাতে 3.5 বছর ধরে ঘুরছেন বৃদ্ধ মা, কখনো আদালতে আবার কখনো পুলিশের দ্বারে। তবে মেলেনি ছেলে হত্যার বিচার। এখনো খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। নিরাপত্তাহীনতায় মেয়েকে নিয়ে আত্মাহুতির হুমকি মা আসিয়া বেগমের। যদি বিচার না পায় কর্ণফুলি যায় মা মেয়ে যায় লাভ দি যায় তার দুনিয়াত কিছু না লাগবে। আর টিয়া পয়সার দণ্ড রাত কিছু না লাই আর সুস্থ বিচার চাই, স্বজনের হাই তারা ফাঁসি চাই, শাস্তি চাই। আর সুস্থ বিচার চাই আমরা যারা মেজে না যাই জাঙ্গে কুকুন এটা সুস্থ শাস্তি চাই। মামলার এজাহারে দেখা যায় 2022 সালে 19 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রসুলবাগ এলাকা থেকে ছেলে ইমরানকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। পরে তার এটিএম কার্ড থেকে জোর করে টাকা তুলে নেয় তারা। পরিবার বলছে টাকার জন্য পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয় ইমরানকে। পরে আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় ডিবি ও পিবিআইকে, কিন্তু গ্রেফতার হয়নি কোনো আসামি। বর্তমানে তদন্ত করছে সিআইডি। লোকজন যাবে আমাদের এডিশনাল এসপি সহ আমি পাঠাবো, যে উপর আস্থা রাখতে পারেন, ভালোভাবেই দেখবো। অসহায় মানুষেরা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, বিচারটা সঠিক হোক। এদিকে অসহায় পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে বিনা পয়সায় মামলা লড়তে এগিয়ে এসেছেন এক আইনজীবী। যেহেতু ফিজিক্যাল লেখা আছে, আমি আশাবাদী ইনশাআল্লাহ বিচার পাবো এবং ওনারা বিচার পাওয়ার জন্য সর্বোচ্চ যতটুকু সহযোগিতা করতে হয় অতটুকু করব। হত্যা মামলায় আসামি 6 জন আর সাক্ষী 4 জন। নিহতের মায়ের দাবি, হত্যা মামলার মূল আসামি নাজিম, জাহাঙ্গীর, খোকন, রিফাত, রাহাত, সুমন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশি বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। কলম দান করতে যে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।
শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। সোমবার নিয়োগ বঞ্চিতদের সমস্যা প্রধান উপদেষ্টাকে জানানোর আশ্বাসে লং মার্চ কর্মসূচি স্থগিত করেন তারা। রোববার রাতে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা অভিযোগ করেন 200 দিন শাহবাগে অবস্থান করে আন্দোলন করেন তারা। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস পেলেও নিয়োগ বঞ্চিতই রয়ে গেছেন। জাল সনদধারীরা নিয়োগ পেলেও বৈধ সনদধারী হয়েও তারা পাননি নিয়োগ। এ অবস্থায় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ বলে নিয়োগ চান 2000-এর বেশি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক। দাবি আদায় না হলে সোমবার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। আমাদের নির্বাহী আদেশ ছাড়া নিয়োগ হওয়া সম্ভব না, সেই জন্য আমরা নির্বাহী আদেশের জন্য আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা চাই আমাদের দাবিটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি পৌঁছে দেওয়া হোক। বঞ্চিত নিপীড়িত শিক্ষকগণ এখানে নিবন্ধিত আছেন 1 থেকে 12তম, তাদের যে চাওয়াটা আছে সে চাওয়াটা যেন পূরণ হয়। নির্বাহী আদেশ যদি না পাই আমরা এখানেই বসে থাকব এবং আশা করব আমাদের দিকে তাকিয়েই আমাদের ডক্টর ইউনূস স্যার উনি আমাদের বিষয়টা বিবেচনা করবেন। সরকার প্রণীত কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বুয়েট শিক্ষার্থীদের। রোববার রাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। শিক্ষার্থীরা জানান, সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও দাবি আদায় হয়নি। সরকার প্রণীত কমিটি 1 মাসের মধ্যে সুপারিশের রিপোর্ট প্রকাশের কথা থাকলেও 3 মাস হয়ে গেলেও তা প্রকাশিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। নবম গ্রেডের নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ, 10ম গ্রেডের ডিপ্লোমা কোটা পরিহার এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয় তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। সরকারের কাছে আহ্বান করি এই কমিটি দ্রুত সুপারিশ দিবে, আর না হলে আমরা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমরা আবারও দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা আবারও ঢাকামুখী আন্দোলন করতে বাধ্য হব। যদি তাও না হয় তবে আমরা দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কার্যক্রম আমরা আর চালু রাখতে চাই না। 22 দিনের নিষেধাজ্ঞা দিয়ে মা ইলিশের প্রজনন নিরাপদ করা হলেও এখন উপকূলে নেই ইলিশের বেড়ে ওঠার পরিবেশ। ছোট ফাঁসের অবৈধ জালে ঘিরে রাখা হয়েছে নদী ও সমুদ্রপথ। বেহুন্দি, বাঁধা, চরঘেরা আর ট্রলিং জালে প্রতিদিনই ধ্বংস হচ্ছে পোনা ও সামুদ্রিক জীববৈচিত্র্য। তবে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। তৌকিপাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। ইলিশের অভয়শ্রম পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর মোহনা এটি, যেখানে সমুদ্রের নোনা পানি মিশে যায় নদীর মিঠে জলে, আর সেই স্রোতের সঙ্গে আসে রূপালী ইলিশ। কিন্তু এখন সেই পথটাই যেন মৃত্যুফাঁদ। পুরো মোহনা ঘিরে রাখা হয়েছে ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে। ফলে মোহনা দিয়ে সমুদ্র থেকে নদীতে কোনো মাছ প্রবেশ প্রায় অসম্ভব। একই দৃশ্য জেলার আরেক মোহনা আগুনমুখা নদীতে। এভাবে পুরো উপকূল জুড়ে মাছের চলাচলের পথগুলো দখল হয়ে গেছে অবৈধ জালের দাপটে। শুধু নদীপথ নয়, নদী ও সমুদ্রের মাঝে জেগে ওঠা ডুবোচরগুলো ঘিরে ফেলা হচ্ছে চরঘেরা ও বাঁধা জাল দিয়ে। জ্বরের সময় পানিতে ডুবে থাকা চরগুলোর চারদিকে টানানো হয় জাল, আর ভাটার সময় পানি নেমে গেলে আটকা পড়ে অসংখ্য মাছ ও পোনা। বড় মাছগুলো তুলে নেন জেলেরা, আর চরে আটকে মারা পড়ে অসংখ্য ছোট মাছ ও সামুদ্রিক জীববৈচিত্র্য। অন্যদিকে উপকূলের কাছাকাছি অগভীর জলে সমুদ্রে চলছে ট্রোলিং জালের তাণ্ডব, যেখানে মাছের পোনার সঙ্গে ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। মাছটা বড় হওয়ার কোনো সুযোগ নাই, মাছটা মারিয়া লাইতেছে ধরিয়া। ইলিশের বাচ্চাগুলা এরা টাইনা ট্রোলিং জাল দিয়া আপনার এই সব ফালে দেরি ব্যস্ত করেন। এরা পোনা অবস্থায় ধরা পড়ায় ভেঙে যাচ্ছে ইলিশের প্রজনন চক্র। গবেষকরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে শুধু ইলিশ নয়, সমুদ্র উপকূলের জীববৈচিত্র্য পড়বে হুমকির মুখে। সার্বিকভাবে এটাকে যদি আমরা আসলে
জনগণের জন্য একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা আসলে এই ইলিশ সহ অন্যান্য যেই প্রাকৃতিক জীববৈচিত্র্য রয়েছে তাদের সকলকে কিন্তু বাঁচাতে পারবো। ইলিশের যে বিচরণ পথটা আছে এই পথে ব্যাপক নজরদারি ব্যবস্থা করা, এবং কেউ যদি নিষিদ্ধ গিয়ারগুলো ব্যবহার করে তাদের শাস্তির আওতায় আনা। এদিকে অসাধু জেলের অতি লোভের খেসারত দিচ্ছেন সাধারণ জেলেরা। ছোট মাছ ধ্বংস হওয়ায় নদীতে কমে গেছে মাছের উৎপাদন। ডিম ছাড়ার পর ওই ডিমগুলো যখন বড় দেয় তখন বেন্তি জাল দিয়ে মাইরিয়া ফেলায়। এগুলো মানে গুড়া ছাও ওগুলো তো মনে করেন ধরে আলায়, তো ধরার কারণে এই কারণে মাছ বড় হইতে পারে না। তবে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। এই বিহনদার জাল দিয়ে কেউ যেন মাছের ছোট বাচ্চা শিকার করতে না পারে সেই বিষয়ে মৎস্য অধিদপ্তর, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড সকলকে নিয়ে আমরা সমন্বিত অভিযানের মাধ্যমে এগুলোকে আমরা উদ্ধার করব। বিশ্বে মোট ইলিশের প্রায় ৮৬ ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের নদী ও সমুদ্রে, আর বাকি ১৪ ভাগ ভারত ও মিয়ানমারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের 18 বছর পেরোলেও এখনও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। এতে চরম হতাশা আর দুর্যোগের শঙ্কায় দিন কাটে পটুয়াখালী সহ উপকূলের মানুষের। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত সহ উচ্চতা বাড়াতে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। লন্ডভন্ড হয় ৫৫,০০০ ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয় ৯০০ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক। মৃত্যুবরণ করেন ৬৭৭ জন। পটুয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদী তীরবর্তী এলাকা। সিডরের দুর্বিষহ স্মৃতি আজও বহন করছেন সেসব এলাকার মানুষ। দুর্যোগের পর তাদের প্রত্যাশা ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণ, তবে গত 18 বছরেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি বিধ্বস্ত বেড়িবাঁধও সম্পূর্ণরূপে মেরামত না হওয়ায় চরম হতাশা আর শঙ্কার মধ্যে দিন কাটছে উপকূলের মানুষের। আমরা খুব আতঙ্কিত আছি, আমরা কোনো বাঁধ বেরি স্থায়ী কোনো পাইতে আছি না। গাং কাটতে যদি গাং বাঁধে হাতে তোর কোনো লাভ নেই। নভেম্বর মাসে আমাকে খুব ভয়, যদি একটা বেড়িবাঁধ ভালো মতো হয় তাহলে আমাকে থাকার মতো পরিবেশ হয়। সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর উচ্চতা বাড়াতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে একটি ক্লাইমেট এক্সপার্ট প্রকল্প চলমান আছে, এগুলোর আয়তায় আমাদের বেড়িবাঁধ মেরামতের সংস্থান রয়েছে। আমরা এই বর্ষা মৌসুম শেষ হয়েছে, আমাদের অলরেডি কাজ মাঠ পর্যায়ে শুরু হয়েছে। আমরা আশা করতেছি এই শুষ্ক মৌসুমের মধ্যে কাজগুলো সমাপ্ত করতে পারবো। পটুয়াখালীতে ১৩৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। অবশেষে দৃশ্যমান হয়েছে বরিশালের বহুল আলোচিত বাকেরগঞ্জ গোমা সেতু। গত সপ্তাহে বসানো হয়েছে সেতুর শেষ স্প্যান। আগামী জানুয়ারিতে সেতুটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। নদী থেকে উচ্চতা নিরসন করে অবশেষে বসানো হয়েছে সেতুর এই সবশেষ স্প্যানটি, যার মধ্য দিয়ে এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে বরিশালের বহুল আলোচিত গোমা সেতুটি। এলাকাবাসী খুশি হয়েছেন, সেই সাথে সাথে অপেক্ষার প্রহর গুনছেন কবে সব শেষ হবে এই সেতুর কাজ, চালু হবে ব্রিজটি, যার মধ্য দিয়ে দীর্ঘ বছরের ভোগান্তি কমবে চলাচলকারীদের। বরিশালের বাকেরগঞ্জ ও পাশের দুমকি উপজেলার সঙ্গে পটুয়াখালীর লোহালিয়া সহ প্রায় 4 উপজেলার কয়েক লাখ মানুষের যোগাযোগ মাধ্যম রাঙামাটি নদী। আর নদী পার হতে হয় ট্রলার ও ফেরি দিয়ে, তবে ফেরির জন্য ঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রতিটা দিন ঘন্টার পর ঘন্টা আমাদের ট্রলারের জন্য অপেক্ষা করতে হয়। যদি রাত্রে কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্সে নিতে পারি না, হয়তো বা ট্রলার পাই না। ব্রিজ হলে তার থামারই কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, যার কারণে মানুষ অল্পতেই যেতে পারবে। ব্রিজটা হয়েছে এতে আমরা আনন্দিত, আমাদের চলা পথে খুব
আমাদের সুবিধা হবে। 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি 6 বছরেও। ঠিকাদার প্রতিষ্ঠান জানায় প্রথম নকশায় বিআইডব্লিউটিএ নদী থেকে সেতুর উচ্চতার আপত্তি জানানোর জন্য পরিবর্তন করা হয়। ডিজাইন চেঞ্জের ভিতরে অনেকটা একটা সময় ক্ষেপণ হয়, যার কারণে আমাদের কাজটা শেষ করতে একটু প্রথম দিকে থেকে একটু বেশি সময় নেয় কাজটা শেষ করতে। পিলার ও গার্ডার বসানো হয়েছে আরও আগেই। অ্যাপ্রোচ সড়কও প্রস্তুত। সড়ক বিভাগ বলছে আগামী বছরের জানুয়ারির শেষে উন্মুক্ত করা হবে সেতুটি। খুব শীঘ্রই আমরা আশা করতেছি গত ফেব্রুয়ারি মাসের ভিতরে এই সেতুর উপর দিয়ে আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কয়েকবার নকশা পরিবর্তন করায় 52 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 92 কোটি 53 লাখ টাকায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আগে ছিল আঞ্চলিক মহাসড়ক। পদ্মা সেতু নির্মাণের পর ঝালকাঠি কুয়াকাটা ও ঝালকাঠি খুলনা রূপ নেয় জাতীয় মহাসড়কে। তবে বাড়েনি সড়কের প্রশস্ত সহ কোনো প্রকার আধুনিকায়ন। গত 1 মাসে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7 জন। সড়ক বিভাগ বলছে মহাসড়কগুলো 4 লেন করতে ভূমি অধিগ্রহণ করা হবে। পলাশয়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। গত 7 নভেম্বর ঝালকাঠি কুয়াকাটা জাতীয় মহাসড়কের ধপধপিয়া এলাকায় বাস চাপায় মারা যান র্যাব সদস্য আনোয়ার কাকন। গুরুতর আহত হন তার মেয়ে আইরিন। এছাড়া ঝালকাঠি খুলনা মহাসড়কের বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ঘটেছে হতাহতের ঘটনা। পদ্মা সেতু নির্মাণের পরে আঞ্চলিক মহাসড়ক জাতীয় মহাসড়কে উন্নীত হলেও অবকাঠামোর পরিবর্তন হয়নি। প্রতিদিন ঝালকাঠি থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, মংলা, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন রুটের হাজার হাজার গাড়ি চলাচল করে। তবে সড়কের প্রশস্ততা কম হওয়া, সরু রাস্তা এবং কিছু দূর পরই বাঁক থাকায় ঘটছে দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট যেভাবে হচ্ছে তাতে করে আমাদের এই ডবল লাইন থেকে 4 লাইনে উন্নতি করা ইমিডিয়েট প্রয়োজন। 4 লেন হওয়ার কথা ছিল, তা তো কোনো খবরই নেই, কোনো ডিসিশনই তারা নেয় নাই। আশা দিচ্ছে দেবো 4 লেন হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা কোনো পরিস্থিতি বুঝতে পারিনি। এখন পর্যন্ত 4 লাইনের একটা সড়ক দরকার। এইটা না হলে প্রতিদিনই শুনবেন কান্না রাহাজানি হচ্ছেই। তো এই কান্না থেকে আমরা কবে রেহাই পাবো? সমস্যার সমাধানে 4 লেনের প্রকল্প অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 4 লেন সহ এবং বিভিন্ন বাঁক রয়েছে যা বাঁক সরলীকরণের মাধ্যমে সমাধান করা হবে। আমরা অতি শীঘ্র 4 লেনের কাজ শুরু করব এবং এই মহাসড়কটি 4 লেন মতো উন্নীত হলে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সহ খুলনা এবং মংলার যে মালামালগুলো এগুলো অতি সহজে পরিবহন সম্ভব হবে। গত 3 মাসে মহাসড়কের বিভিন্ন এলাকায় 15টি দুর্ঘটনায় 13 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত 50 জন। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় শালুক তুলতে গিয়ে বিল থেকে আর ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে পানিতে ডুবে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের শোকের মাতম। নিহতদের মধ্যে 2 জন মাধ্যমিক ও বাকি 2 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিল থেকে শালুক তুলতে যাওয়াই কাল হলো। পানিতে ডুবে প্রাণ গেল 4 বোনের। বুকের ধন হারিয়ে পরিবারের শোকের মাতম। রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের 3 ভাই আব্দুস সামাদের 2 মেয়ে, 14 বছর বয়সী ফাতেমা ও 10 বছরের আফিয়া, ইসহাকের 10 বছরের মেয়ে মিম এবং শাহরুল ইসলামের 10 বছর বয়সী মেয়ে আলিয়া পরিবারকে না জানিয়ে মুসুরি ভাজা বিলে শালুক তুলতে যায়। স্বজনরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিলের গভীর পানিতে 4 চাচাতো বোনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 3 মানুষ পানি আছে ওই জায়গাটায়, ওরা জানে না, ওরা কোনদিন যায়নি ওই জায়গায়, তো সাঁতারও জানে না ওরা। এটা একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ে 4টে মেয়ে ডুবে যায় এবং স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং 1 জনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। প্রশাসন এবং সামাজিক জীবনে সামাজিক দায়িত্বশীল মানুষকেও আরো বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। দাফনের জন্য সরকারি অনুদান দেওয়া হয়েছে এবং এই এলাকা সহ এই জেলার সকল বাচ্চাদের জন্য সাঁতার প্রশিক্ষণ নেয় এবং সাঁতার শিখে এই জন্য আমরা স্থানীয় ব্যক্তিবর্গদের সহযোগিতা কামনা করছি। নিহত ফাতেমা মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর, মিম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর এবং আফিয়া ও আলিয়া আমঝুপি তৃণমূল মডেল একাডেমির 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। খুলনার পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী একটি ট্রলার ঘাটে ভেড়ানোর সময়
পন্টুনে ধাক্কা লেগে 2 জন নিখোঁজ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে আসছিল। ঘাটে পৌঁছানোর আগ মুহূর্তে রাত 11টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি পন্টুনের জোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও শেখ মহিদুল হক মিঠু ও এক নারী নিখোঁজ হন। ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে 2 হাজতি আসামি পালিয়ে গেছে। তাদের মধ্যে ধরা পড়েছে একজন। রোববার বিকেলে কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে 2 আসামি একসঙ্গে দেয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে 2 আসামির মধ্যে রাজীব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেট এলাকা থেকে ফের আটক করা হয়। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ মিথ্যা অজুহাতে পিছিয়েছে বলে অভিযোগ করেছেন সাক্ষী ও সহযোদ্ধারা। রোববার বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে জুলাই সংগ্রাম ঐক্য পরিষদ। সেখানে সংগঠনের মুখপাত্র ও আবু সাইদ হত্যা মামলার অন্যতম সাক্ষী শাহরিয়ার সোহাগ অভিযোগ করেন, আবু সাইদ হত্যা মামলার বিচার কাজে সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে। যোগাযোগ না করে সাক্ষীদের অনুপস্থিত দেখিয়ে তৃতীয়বারের মতো পেছানো হয় সাক্ষ্য গ্রহণ। নির্বাচনের আগেই এই মামলার দৃশ্যমান বিচারের দাবি জানান তিনি। আমাদের এই সাক্ষীদের সাথে কারোর সাথে সে অর্থে যোগাযোগ করা হয়নি। জাতীয় নির্বাচনের আগেই আমরা অন্তত আবু সাইদ হত্যা মামলার বিচারের রায় আমরা দেখতে চাই। মামলা হওয়ার কথা অস্ত্র মামলা এবং মামলা হওয়ার কথা এখানে কিন্তু সন্ত্রাসী তৎপরতার, কিন্তু এখানে বিস্ফোরক মামলা হওয়ার কারণে কিন্তু এই মামলাটি কিন্তু অনেকটাই আমরা মনে করি এই মামলার মেরিট হারিয়েছে। একজন চিকিৎসক দিয়ে চলছে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের মূল ভবন ভেঙে ফেলায় ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবন ও ভাড়া বাসায় চলছে চিকিৎসা সেবা। নেই পর্যাপ্ত শয্যা ও পরীক্ষার ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে ঊর্ধ্বতন মহলে জানানোর পরও মেলেনি সমাধান। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অসমাপ্ত স্থাপনায় চলছে হাসপাতালের কার্যক্রম। রোগীর চাপ থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র একজন। এই কারণে 3 বিভাগে কাজ করতে হয় তাকে। অন্যদিকে হাসপাতালের মূল ভবন ভেঙে ফেলায় ঝুঁকি নিয়ে একটি জরাজীর্ণ ভবন ও ভাড়া বাসায় চলছে চিকিৎসা কার্যক্রম। রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক সংকটের পাশাপাশি নেই কাঙ্ক্ষিত শয্যা ও ওষুধ। এছাড়া করা যাচ্ছে না কোনো পরীক্ষা। এতে সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। জায়গা কোনো চিকিৎসা পাইতে আসি না, কোনো ডাক্তার নাই। আমরা চাই আরো ডাক্তার এজা আসুক, চিকিৎসা ভালো হোক, সবাই সুযোগ সুবিধা চাহিদা জানি পায়। এক বেডে 4-5 জন থাকতে হচ্ছে, নিচে ফ্লোটিং করে থাকতে হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার ন্যূনতম কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই। কাউখালী থেকে একটি আধুনিক হসপিটালের ব্যবস্থা এবং এখানে যারা চিকিৎসা সংকট আছে সেই চিকিৎসার সংকটের আমরা সমাধান চাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সমস্যা সমাধানে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর পরও মেলেনি সমাধান। মাত্র একজন ডক্টরকে দিয়ে আমাদের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ সব জায়গায় কার্যক্রম চালানো বিঘ্নিত হচ্ছে। এই কারণে আমরা আসলে রোগীদেরকে একদম কাঙ্ক্ষিত যে সেবাটা এটা আসলে দিতে পারছি না, এটা বাস্তবতা। তো এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, আমরা চিঠি দিয়েছি, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। কর্তৃপক্ষের তথ্য মতে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্তত 450 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি সাদিক হাসান ইমন। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর।
রোববার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুরে জনসভায় একথা বলেন তিনি। জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন বলেও জানান নুরুল হক নূর। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ সারা দেশে 300 আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই, তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে। আন্দোলন না করে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য জামাত সহ 8টি দলের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসংযোগের সময় জানান, আগামী 3 মাসের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচন সম্ভব নয়। এটি জামাত সহ 8টি দলকে বোঝাতে হবে। 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে 2টা নির্বাচন সম্ভবপর নয়। এই বাস্তবতা জামাত সহ 8টি দলকে বুঝতে হবে। এই জন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, এখন নির্বাচনের পরিবেশ তৈরি করার সময়, সেদিকে আপনারা মনোযোগ দেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি করা হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আপনারা 13 তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না। যদি আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আবারও আমাদেরকে রাজপথে একসাথে নামা লাগে, ইনশাল্লাহ আমরা একসাথে নামব। প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ে শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা সরকারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় শারীরিক শিক্ষার পদটি বাতিলের প্রতিবাদ জানান। এছাড়া প্রাথমিকে শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে আবেদন জানায়। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রোববার দুপুরে নবীনগর পৌর এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলী ও বাঙ্গুড়া মোড়ে শেষ হয়। বিক্ষোভকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে কাজী নাজমুল হোসেন তাপস মনোনয়ন না পেলে আসনটি হারাবে বিএনপি। এ আসনে এম মান্নানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বেশ কিছুদিন ঝাড়ু মিছিল সহ নানা কর্মসূচিও পালন করেন তাপসের সমর্থকরা। বরিশালে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে কমেনি দাম। বিস্তারিত জানাতে জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটে আছেন রিপোর্টার মেহেদি হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেট, আমরা ঠিক কিন্তু এই মুহূর্তে সেখানটাতেই রয়েছি। দেশের সবচেয়ে বড় যে সবজির মার্কেট বরিশালের যে সবজির মার্কেটটি, আমরা সেই মুহূর্তে এখানেই রয়েছি। দেশের চুয়াডাঙ্গা, দিনাজপুর, মেহেরপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এইখানটাতে ট্রাকে করে সবজি আমদানি করা হয়, যা পরবর্তীতে এই শহরের যে বিভিন্ন মার্কেটগুলো রয়েছে সেখানে খুচরা বাজারে বিক্রি করা হয়। তবে এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা সকালবেলা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমদানি আজ কিছুটা কম থাকায় বেড়েছে সবজির দাম। যদি আজকের বাজারে একটু দামটা আমরা জানিয়ে রাখি, সেখানে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা পাইকারি, সিম বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, টমেটো আমদানি করা যেটা হয়েছে সেটা বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 15 টাকা পাইকারি, এবং দেশি টমেটো যেটা রয়েছে তা বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে, এবং করল্লা বিক্রি হচ্ছে 50 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা, কাঁচামরিচ 100 থেকে 120 টাকা, শসা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে। এছাড়া ধনিয়া পাতার দাম কিন্তু গতকাল 200 টাকা বিক্রি হলেও আজ কিছুটা কমে তা বিক্রি হচ্ছে 160 থেকে 80 টাকা। এছাড়া লাল শাক বিক্রি হচ্ছে প্রতি আটি 8 টাকা থেকে 12 টাকা, লাউ শাক বিক্রি হচ্ছে প্রতি আটি 20 টাকা থেকে 25 টাকা দরে। এছাড়াও এখানের মার্কেট থেকে কিন্তু বরিশালের যে
কাঁচা বাজারের দোকানগুলো রয়েছে সেখানে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। এই সবজিগুলো এখান থেকে কিছুটা কম দামে কিনলেও পরবর্তীতে যে ভোক্তা পর্যায়ে পৌঁছায় সেখানে খুচরা বাজারে কিছুটা বেশি দরে বিক্রি হওয়ার ফলে এখানে ভোক্তাদের কিছুটা বাড়তি দর দিয়ে কিনতে হচ্ছে সবজিগুলো। তবে ব্যবসায়ীদের আমদানি পরিবহন জটিলতা সহ বেশ কিছু কারণে তারা কিন্তু একটু বেশি দরেই সবজির দাম বিক্রি হচ্ছে বলে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন। আর এই মার্কেটটিতে কিন্তু খুব ভোর থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। আপনারা যেমনটা দেখছেন কিছু মানুষ কিন্তু তাদের ব্যক্তিগত আয়োজনের বাজারটাও কিন্তু এখান থেকেই করেন। আর এই ভিড়টা কিন্তু প্রতি সকাল খুব ভোর থেকেই জমজমাট হচ্ছে। এছাড়া আমরা যদি দেখাই এখানকার যে কর্মব্যস্ততাটা, যে এইখানে সবজিগুলোই মূলত শহরের বিভিন্ন অঞ্চলগুলো জি সবজিগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। যে বরিশালের সবজি বাজার থেকে বরিশালের যে আমি বহুমুখী সিটি মার্কেটে রয়েছি, বরিশালের যে সবজি মার্কেটে আমি এই মুহূর্তে রয়েছি, এখান থেকে আমার কাছে সবশেষ ছিল এটাই। বরিশালের সিটি মার্কেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি বাপ্পি। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের ভোরের হাটে শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, তবে দাম নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন ক্রেতারা। অপরদিকে সুনামগঞ্জে ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে চাষের মাছের সরবরাহ বাড়লেও দাম কিছুটা বেশি রয়েছে। ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে সবজির পসরা, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। সপ্তাহ ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজির দাম কমেছে 10 টাকা পর্যন্ত, তবে তাতেও স্বস্তি মিলছে না ভোক্তার। সব তরকারির দাম বেশি, বাড়তির দিকে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আসলে এটা প্রত্যাশিত নয়। তাদের মধ্যে হয়তো কোনো কারণে একটা সিন্ডিকেট থাকে। এখন যে উস্তাটা বিক্রি হচ্ছে 50 টাকা, সেটা আবার সকাল 8টার পরে এটা আবার 40 টাকা হয়ে যায়। বিক্রেতারা বলছেন এখনো শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ না আসায় দাম কিছুটা বেশি। 30 টাকা বেচা, 20 টাকা, তাহলে একটু কমছে না। কিছুদিন লাগবে, সময় লাগবে, পরে আর কি বেশি হইলো সবজির দাম কমে যাবে। 2021 সারের দাম আলাদা দাম আছে 50 টাকা, একটা বড় দাম 800 টাকা বেচা, একটা কামড় দাম 800 টাকা বেচা, কামড় দাম। তা আমি যদি উপর না দিতে আপনি সামনে করতে খাবেন। বাজারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, ফুলকপি 40 থেকে 50 টাকা, ধনেপাতা কেজি প্রতি 200 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। চলতি মৌসুমে জেলায় 1500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে সুনামগঞ্জের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ বাড়লেও দাম কিছুটা বেশি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মিঠা পানির মাছের উৎপাদন কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ডিসেম্বর থেকে হাওড় অঞ্চলের বিল ও অভয়াশ্রমে মাছ ধরা শুরু হলে বাজার স্থিতিশীল হবে আশা ব্যবসায়ীদের। মিরন আহমেদ, সময় সংবাদ। দিনাজপুরের হিলিতে আরেক দফায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আমদানির অনুমতি দিচ্ছে এমন খবরের সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এর আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিবে এমন খবরে কৃষকরা কম দামে পেঁয়াজ বেচে দিচ্ছেন। এতে মোকামে পেঁয়াজের দাম মণ প্রতি 500 টাকা কমেছে। টানা 8 বছর বন্ধের পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে ভারত থেকে আপেল আমদানি। রোববার বিকেলে আপেল বোঝাই একটি ট্রাক হিলি বন্দর দিয়ে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিনে আমদানি হয়েছে 25 মেট্রিক টন আপেল। প্রতি কেজিতে শুল্ক ধরা হয়েছে 12,178 টাকা। চট্টগ্রামের খাজা আজমেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এসব আপেল আমদানি করেছে। আমদানিকৃত আপেল ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে কর্ণফুলীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রোববার সকালে চট্টগ্রামের চেরাগী পাহাড়ে মানববন্ধনের আয়োজন করে নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি
বেলাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই। উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা, বন্দর কর্তৃপক্ষ ও সরকারি কৌশলীদের নদী দখলদারদের পক্ষে অবস্থান নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। দেশের বাইরের খবর। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে সুপার টাইফুন ফাং-ওং। স্থানীয় সময় রোববার রাতে ঘন্টায় 185 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। টাইফুন কালমেইগির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপিন্সে আঘাত হেনেছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়েছে সুপার টাইফুন ফাং-ওং। ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 9টা10 ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘন্টায় 185 কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত 10 লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফাং-ওং স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেইগি। 2 শতাধিক মানুষ প্রাণ হারান, গৃহহীন হয়েছেন লাখো মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ব্রাজিলে ভয়াবহ টর্নেডোর আঘাতে 6 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 750 জন। স্থানীয় সময় শনিবার পারানা অঙ্গরাজ্যের 2 গুয়াসু শহরে আঘাত হানে শক্তিশালী এই টর্নেডো। স্থানীয় প্রশাসন জানায় প্রায় 90% ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত 750 জন। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। টর্নেডোর পর রাজ্যে জনদুর্যোগ অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছে, আর গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয় ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ঘন্টায় 250 কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়ে প্রায় পুরো শহরই বিধ্বস্ত হয়ে গেছে। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আশেপাশের এলাকায় জারি করা হচ্ছে সতর্কতা। স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কিছু আগে লাভা উদ্গীরণের দৃশ্য ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ক্যামেরায়। হাওয়াইয়ের ভলকানো অবজারভেটরি থেকে আগেই জানানো হয় আগ্নেয়গিরিতে যে কোনো সময় অগ্ন্যুৎপাত শুরু হবে। বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে অগ্ন্যুৎপাতের আশঙ্কা ছিল। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিলাউয়ায় 2024 সালের 23 ডিসেম্বর থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হচ্ছে। টানা শাটডাউনের 40তম দিনে যুক্তরাষ্ট্র। বেতনহীন সরকারি কর্মী, স্থবির পরিবহন ব্যবস্থা, খাদ্য সহায়তার সংকট, সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। রোববার একদিনে যুক্তরাষ্ট্রে 1700-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে 5000-এর বেশি ফ্লাইট। স্থানীয় সময় রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা 40 দিনে গড়িয়েছে। বাজেট পাশ না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন, স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে। এই অচলাবস্থা মোকাবেলায় সিনেটের রোববারের বিশেষ অধিবেশনে কোনো ভোট নির্ধারিত না থাকলেও সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানরা মিনিবাস প্যাকেজ যুক্ত করে একটি দীর্ঘমেয়াদী বরাদ্দ বিল পাশের চেষ্টা করে। তবে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া পাশ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে আর উপেক্ষা করা যাবে না। রিপাবলিকানদেরকে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। এদিকে শনিবার রাতে অঙ্গরাজ্যগুলোকে অবিলম্বে খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থ বিতরণ বন্ধের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে এবং ফেডারেল সহায়তা স্থগিত হবে বলেও হুঁশিয়ারি দেয় কৃষি বিভাগ। তবে কিছু অঙ্গরাজ্য এরই মধ্যে আদালতের আদেশে সহায়তা বিতরণ শুরু করেছে।
শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত। রোববার একদিনেই দেশটিতে 1067টির বেশি ফ্লাইট বাতিল হয়। বিলম্বিত হয় আরও 5000-এর বেশি ফ্লাইট। ডেল্টা এয়ারলাইন বাতিল করে মোট ফ্লাইটের 14%। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে এই শাটডাউনের কারণে নিউ ইয়র্ক লিবার্টি, শিকাগো ওহেয়ার, শার্লট ডগলাস, আটলান্টা হার্টফিল ড্যাকসন এবং জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম আখ্যা দিয়েছেন হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা মেশিন বলে সম্বোধন করেছেন। তার অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে ব্রিটিশ এই সম্প্রচার মাধ্যম। 2021 সালে ক্যাপিটল হিলে হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনা কারসাজির অভিযোগ উঠেছে। ভিডিওতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশ্যে কথা বলতে দেখা যায়, কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্যমতে ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে 54 মিনিট ব্যবধান থাকলেও ভিডিওতে তা একত্র করে দেখানো হয়। Investments, it could serve better the interest of Hungary. To be wrong, if you look at his stance on immigration and other things. ইতালিতে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। দেশটির বড় শহরগুলোতে বাড়ি ভাড়া অনেকের মাসিক বেতনের চেয়েও বেশি। তবে ছোট শহরে কিছুটা কম হলেও সেখানে কর্মসংস্থানের সংকট। জীবনযাত্রার ব্যয় মিটিয়ে পরিবার নিয়ে বসবাস করতে হিমশিম অবস্থা প্রবাসী বাংলাদেশিদের। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। অসাধারণ নান্দনিক সৌন্দর্য, সুস্বাদু খাবার, হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি আর ভূমধ্যসাগরীয় অঞ্চলের সহনশীল চমৎকার আবহাওয়া ইতালীয়দের পাশাপাশি বিদেশিদের কাছেও প্রিয় দেশ ইতালি। কর্মসংস্থানের জন্য দেশটিতে প্রায় 50 লাখেরও বেশি বিদেশি বসবাস করেন, তার মধ্যে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। ছোট শহরে বাড়ি ভাড়া সহনশীল হলেও বড় শহরগুলোতে ভাড়া আকাশচুম্বী। ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান, রাজধানী শহর রোম, ফ্লোরেন্স ও ভেনিসের মতো শহরে বাসা ভাড়া অনেক বেশি। অনেক ক্ষেত্রে বিদেশি শ্রমিকের মাসিক বেতনের চেয়েও বেশি। পরিবার নিয়ে বড় শহরে বসবাস করতে হিমশিম খেতে হয় প্রবাসীদের। সেই তুলনায় ছোট শহর ও ইতালির দক্ষিণাঞ্চলে বাসা ভাড়া অনেক কম। তবে দক্ষিণ ইতালিতে সমস্যা হলো পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব। শিল্প সমৃদ্ধ ইতালির কর্মসংস্থান ক্ষেত্রে অনেকেই ভাগ্যক্রমে পেয়ে যান ছোট শহরে বসবাসের সুযোগ। ইতালির বড় বড় শহরগুলিতে যে পরিমাণের বাসা ভাড়া বেড়েছে, সেই হিসাবে আমরা যারা এখানে কাজ করি আমাদেরকে বাসার খরচ চালিয়ে, আমাদের পরিবারকে খরচ চালিয়ে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। ইতালি বড় বড় শহরে বাসা ভাড়া তুলনামূলক একটু বেশি, আর ছোট ছোট শহরে বাসা ভাড়া তুলনামূলক যদি একটু কম হয়, তাহলে একজনের ইনকামে খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে ইতালিতে চলা যায়। ইতালিতে সর্বনিম্ন বেতন 1150 ইউরো এবং দেশটির কর্মজীবী মানুষের গড় বেতন প্রায় 2500 ইউরো। তবে মিলান ও রোম সিটি সেন্টারে মাঝারি সাইজের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া প্রায় 1100 থেকে 1600 ইউরো। সে তুলনায় ছোট শহরে বাসা ভাড়া 500 থেকে 700 ইউরোর মধ্যে। সুযোগ সুবিধা ও শহরের চাকচিক্য থাকলেও বড় শহরের তুলনায় ছোট শহরের কর্মজীবী মানুষ জীবনকে বেশি উপভোগ করতে পারেন বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। সময় সংবাদ, ইতালি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনফালকোনে গরিঝিয়া বিএনপির সদ্য সাবেক সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা। কারণ 1971 সালে বাংলাদেশ যে বিজয় অর্জন করেছিল, 1975 সালের এই দিনে সাধারণ জনতা এবং সরকারি বিপ্লব ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপানে যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টোকিওর আকাবানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির দাবিও তোলা হয়। অনুষ্ঠানে টোকিও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রবাসে থেকেও দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন। এবারের প্রোগ্রামে আমরা বলছি বিপ্লবের জন্য তাকে জিয়াউর রহমানকে এখান থেকে বের করে নিয়ে তাদের আওতায় নিতে চাচ্ছিল।
চীনের প্রযুক্তি খাতে মিলছে নতুন বিপ্লবের আভাস। দেশটির প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে কয়েকটি প্রতিষ্ঠান। রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্রেইন মেশিন ইন্টারফেসে একের পর এক উদ্ভাবন তুলে ধরছে দেশটির শীর্ষ স্টার্টআপগুলো। ঝেজিয়াং প্রদেশের উঝেনে আয়োজিত 2025 ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনে উঠে এসেছে ভবিষ্যতের জীবনযাত্রার এক ঝলক। চীনের জেজিয়াং প্রদেশের উজেনে অনুষ্ঠিত 2025 সালের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে নিজেদের সর্বশেষ উদ্ভাবন নিয়ে হাজির হয় দেশটির শীর্ষ প্রযুক্তি স্টার্টআপগুলো। স্মার্ট গ্লাস থেকে শুরু করে স্বয়ংচালিত রোবট, প্রদর্শনী জুড়ে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পণ্যের নানামুখী প্রয়োগ। প্রযুক্তি নগরী হাংজোয়ের 6 উদীয়মান প্রতিষ্ঠানকে বলা হচ্ছে চীনের 6 লিটল ড্রাগনস। এই প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, গেমিং, ব্রেইন মেশিন ইন্টারফেস ও মেটাভার্স প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলেছে। ইউনিট্রি রোবোটিক্সের হিউম্যানয়েড রোবট এবার প্রদর্শনীতে দর্শকদের নজর কাড়ে। নতুন সংস্করণে রোবটগুলো একের পর এক ব্যাকফ্লিপের মতো জটিল কসরত করতে সক্ষম। অন্যদিকে ব্রেইন কোরের বায়োনিক হাত এখন ব্যবহারকারীর শরীর থেকে আলাদা হয়েও মস্তিষ্কের সংকেত অনুযায়ী কাজ করতে পারে। বায়োনিক হাত নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্ক থেকে সংকেত পাঠানো হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদমের মাধ্যমে হাতটি আমি যে কাজটি করতে চাই তা বুঝে নেয়। এই প্রযুক্তি দূর থেকে যান্ত্রিক হাত পরিচালনা করতে সক্ষম, যা বিপজ্জনক পরিবেশে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এছাড়া ডিপ রোবোটিক্সের নতুন রোবট কুকুর এখন নিজে নিজেই দিক নির্দেশনা নিতে পারে এবং এটি প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম। চীনের এই তরুণ প্রযুক্তি স্টার্টআপগুলো রোবোটিক্স ও এআই এ বিশ্বের নতুন মানদণ্ড স্থাপন করছে, যা ভবিষ্যতের বুদ্ধিমত্তা নির্ভর জীবনধারার পথচিত্র বদলে দিতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।